স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। গঠিত হয়েছে নতুন নির্বাচন কমিশন, দায়িত্ব পালনের সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশনের সদস্যরা। নতুন সিইসি আন্তরিকভাবে কাজ করবেন এমনটি প্রত্যাশা সবার। এসব নিয়ে আজকের আলোচনা। কেমন কমিশন পেলাম, কথা বলতে স্টুডিওতে আছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। স্বাগত আপনাদের। জনাব শাহজাহান খান, একটি প্রশ্ন করতেই হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব যিনি পেয়েছেন এ কে এম নুরুল হুদা, তিনি জনতার মঞ্চের সঙ্গে জড়িত ছিলেন, যে জনতার মঞ্চ বিএনপিকে আসলে ক্ষমতা থেকে চলে যেতে একরকম বাধ্য করেছিল 1996 সালে। পরে বিএনপি এসে তাকে ওএসডি করেছিলেন। এইরকম একজন প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে বিএনপি ঠিক আস্থায় নিতে পারবে কিনা, আপনার কাছে কি মনে হয়? জনতার মঞ্চ গড়ে উঠেছিল কি কারণে? তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। কারণ এর আগের যে উপনির্বাচনটা হলো মাগুরাতে, সেই মাগুরার উপনির্বাচনের যে জালিয়াতি, কারচুপি, মানে কেলেঙ্কারি যা আছে সব ঘটনা ঘটেছিল। এরপরে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজকে তখন বিরোধী দলের নেত্রী, উনি একটা দিলেন, একটা দাবি তুললেন, সেটা হলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কিন্তু শুধু কেন, সরকারি অফিসাররা কেন, কোন শ্রেণী পেশার লোক সেই জনতার মঞ্চে হাজির হয় নাই? হাজির হয় নাই মানে কোন শ্রেণী পেশার কথা বলছেন? ধরেন বিএনপি লোকের হাজির হয় না। আমার প্রশ্নটা হচ্ছে বিএনপি ছাড়া কেউ হাজির হয় নাই। বিএনপি ছাড়া সবাই হাজির হয়েছে, বিএনপি ছাড়া সবাই একমাত্র বিএনপি হাজির হয়। তার মানে উনি বিএনপির প্রতি হোস্টাইল বা বিএনপির সাথে উনার একটু, সেটা সেই জায়গাটা আসছি। এখন প্রশ্নটা হলো, সেই জনতার মঞ্চ তো আমি ছিলাম, যখন পুলিশ দিয়া ভোর সেই 6:30টায় সেটা ভাঙার চেষ্টা করলো, তখন তো গুটি কয়েক লোক নিয়ে আমি মোনাজাত ধরে বসেছিলাম। রাইট। এবং সেই মোনাজাত একটানা প্রায় 2.25 ঘন্টা পর্যন্ত আমি মোনাজাত ধরে বসে থাকলাম। মতি আপা, আমি আর আমাদের কিছু নেতা কর্মী, এরা যখন আস্তে আস্তে ভিড় বাড়লো, যখন সময় গড়িয়ে যাচ্ছে, ঠিক এই মানে সেক্রেটারিয়েট থেকে তখন এই যে সমস্ত আপনার কর্মচারী, সবই এখন তো কর্মকর্তা তখন সবাই কিন্তু বেরিয়ে এলো এবং জনতার মঞ্চে কিন্তু তারা তাদের প্রতিবাদ জানানো, একাত্ম প্রকাশ করলো। এইটা তখন জনতারই দাবি ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, তখন কিন্তু জনতার মঞ্চ সত্যিকার জনতার মঞ্চ ছিল। কারণ বিভিন্ন সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণী পেশা, কর্মচারী, কর্মকর্তা, নারী, পুরুষ, ঠিক সরকারি কর্মকর্তারা এই ধরনের একটি রাজনৈতিক মঞ্চের মধ্যে অংশগ্রহণ করবেন, সেটি যদি আমি তর্কের খাতিরে ধরেও নেই, কিন্তু তখন তো তার হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে যে তার অবস্থান, সেটা তো স্পষ্ট হয়ে যায়। বিএনপির বিরুদ্ধে বড় কথা নয়, একটি মানুষের যে চাহিদা, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেটা কিন্তু মানুষের এই বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে প্রকাশ পায়। সেই কারণেই কিন্তু তখন আমি যেটা বলবো, যদি করতে হয় নুরুল হুদা কেন, তখন তো যারা অংশগ্রহণ করেছে, আমি তো বলবো যে 90% সরকারি কর্মচারী সেখানে সেক্রেটারিয়েট থেকে বেরিয়ে আসছিল। তাহলে তো এই 90% লোককেই বাদ দেওয়া উচিত ছিল বিএনপির। তাদের নিয়ে কেন উনি সরকার পরিচালনা করলেন? তাদের নিয়ে করেন নাই, তিনি আসার পরে ওএসডি করেছেন অনেক লোক। সেটা কয়জনকে ওএসডি করেছে? গুটি কয়েক। প্রশ্নটা হলো গুটি কয়েকই তো অংশগ্রহণ করে নাই। সমস্ত অফিসারদেরকে আপনি কি করতে পারছেন? জেলায় জেলায় পর্যন্ত প্রতিরোধ গড়ে উঠেছিল এবং জনতার মঞ্চ গড়ে উঠেছিল। এই যে এটা হলো মানুষের চাহিদা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেটার বহিঃপ্রকাশ। এখন নুরুল হুদা সাহেব, নুরুল হুদা এবং অন্যান্য যারা কমিশনার হয়েছেন, নির্বাচন কমিশনার, তাদের সম্পর্কে তো মানে আমরা একটা জিনিস বুঝি, সেটা হলো যে অত্যন্ত একটা ভালো এবং গ্রহণযোগ্য একটা যে নির্বাচন কমিশন হয়েছে। সকল পক্ষের গ্রহণযোগ্য একজনকে চাইছিলেন, তো সেই ক্ষেত্রে যাকে উচ্চ আদালতে মামলা করে ভূতাপক্ষভাবে যাকে আসলে সচিব করা হয়েছে, আসলে বিএনপির সাথে তার যে মানে বিএনপি সরকারের সাথে তার সম্পর্ক খুব বন্ধুতাপূর্ণ নয় আসলে। আচ্ছা, আমি আপনার কাছে কথা বলি, সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে কেউ কি বলতে পারবেন যে এই লোকটা সকলের কাছে গ্রহণযোগ্য? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার কাছে গ্রহণযোগ্য হইতে পারে নাই। তখন যে তাকে জিহাদ করতে হয়েছিল কি কারণে করতে হয়েছিল? যে এই ধর্ম প্রচার যখন উনি শুরু করলেন, তখন প্রতিরোধ গড়ে উঠেছিল, তখন তিনি সেখানে জিহাদ করতে হয়েছে এবং সেইভাবেই কিন্তু ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং গ্রহণযোগ্য সকলের কাছে, এই কথাটা আমি মনে করি আপেক্ষিক।
আপনি মনে করছেন, তবু আপনি মনে করছেন যে তিনি ন্যায়নিষ্ঠভাবে তার দায়িত্ব পালন অবশ্যই এবং করবেন? ন্যায়নিষ্ঠভাবে উনি কাজ করবেন, উনি নিজে বলেছেন, এবং অন্যান্য যারা সকলের কাছে কিন্তু পরিচিত নয়, এবং এরা রাজনৈতিকভাবে এদের যে কোনো আইডেন্টিটি আছে আমার জানা নাই। সুতরাং আমি মনে করি একটা অত্যন্ত ভালো গ্রহণযোগ্য একটি হয়েছে, সেটা সকলের গ্রহণ করা উচিত। আমার কাছে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে যাওয়ার আগে আমি একটু প্রশ্ন করতে চাই, উনার নামটি আসলে কে প্রস্তাব করেছিল? আপনারা প্রস্তাব করেছিলেন? আমি যতটুকু জানি সেটা আমি জানি না, এটা বলতে পারবো না, কারণ এটা তোকে প্রকাশিত হয় নাই। এটা আপনারা সাংবাদিকরা যদি বের করতে পারেন তারা বলতে পারবেন, আমি জানি না। আমরা শুনেছি যে আপনারা তরিকত ফেডারেশনের 3 জনের নাম, 3 জন, বর্তমান 5 জন, প্রধান নির্বাচন কমিশন সহ 5 জন তরিকত ফেডারেশনের তালিকায় ছিল, এটা কি সত্য? তাও তো বলতে পারবো না আমি। আচ্ছা, এই তালিকায় ছিল কিনা। অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে যাই। বিএনপির প্রস্তাব করা 5টি নাম থেকে 2 জন, গল্পকার মাহবুব তালুকদার এবং অধ্যাপক তোফায়েল আহমেদের নাম সার্চ কমিটির 10 জন তালিকায় এসেছিল বলে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন। তার মধ্যে থেকে মাহবুব তালুকদার রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সম্পর্কে কোনো প্রশ্ন কি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের মনে জাগছে? ধন্যবাদ খালেদ, আপনাকে। একটা ভালো কথা শুনলাম আজকে শাহজাহান ভাইয়ের কাছ থেকে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য মোনাজাত ধরেছিলেন, তো তিনিও ধরেছিলেন, আবার মতিয়া আপাও ধরেছিলেন আর কি। আল্লাহ রহমত করুক, আবার যেন ওনারা মোনাজাত করে, আবার ওই তত্ত্বাবধায়ক সরকার মোনাজাতের জন্য ফিরে আসে। যাই হোক, ধন্যবাদ সেই জন্য। এখন যে প্রশ্নটা আপনি করেছেন, যে এই যে আমার ব্যক্তিগত মত হচ্ছে, আমরা কি নাম দিলাম, রাজনৈতিক দল আওয়ামী লীগ কি নাম দিল, নির্বাচন কমিশন গঠন করে যেভাবে বলা হচ্ছে যে এই নামটি বিএনপি দিয়েছিলেন, এই নামটি আওয়ামী লীগ দিয়েছিলেন, এটা কিন্তু আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এই কারণে দুর্ভাগ্যজনক, তাহলে পরে এই যে নিরপেক্ষতা যেটা, সেটা আর থাকে না। এক, 2 নম্বর হচ্ছে এই নির্বাচন কমিশনের উপরে আস্থা অনাস্থা বা কি হবে সেটা নিয়ে বিএনপি কিন্তু এখন একটা বৈঠক করছেন। আমি বিএনপির ভাইস চেয়ারম্যান। এই মুহূর্তে আমাকে যদি আপনি সরাসরি প্রশ্ন করেন তাহলে পরে জবাব দেওয়াটা একটু ডিফিকাল্ট। তবে আমি একটা জিনিস আগেও বলেছি, এখনো বলি, একটি নির্বাচন কমিশন গঠন করার জন্য স্টেট হোল্ডারদের ভূমিকা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা। আর আমাদের যে সংবিধান রয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি আলোচনা করতে পারেন, করেছেন, কিন্তু এই টোটাল গঠন প্রক্রিয়ায় এবং এই এত তাড়াতাড়ি করে নোটিফিকেশনটা হয়ে গেল, তাতে কিছুটা সন্দেহ পিপলসের মধ্যে থেকেই যায় যে এই যে এত আলাপ আলোচনা আর এত মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে এই নাম দেওয়ার সাথে সাথেই গেজেট নোটিফিকেশন হয়ে গেল, এর মধ্যে কোনো কিছু আছে কি না। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বিএনপির বৈঠক নিয়ে আপনি কথা বলছিলেন যে বিএনপি তার শরিক দলের সঙ্গে বৈঠক করছে। বিএনপির এই শরিক দলের বৈঠকের উদ্দেশ্য কি শরিক দলকে জানিয়ে দেওয়া যে আমরা না চাইলে তোমরা কাউকে ভালো বলবা না, আমরা যেটা বলি সেটাই বলা? কারণ বিএনপি তো আসলে কারো কাছে কোনো পারমিশন স্লিপ নেওয়ার কিছু নাই যে কি বলবে না বলবে। বিএনপি প্রতিক্রিয়া দেওয়ার জন্য শরিক দলের সঙ্গে কেন বসতে হবে? আপনি খালেদ একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্নই আপনি আমাকে করেছেন। জি, বিএনপি একটা জোট করেছে, রাজনৈতিক জোট, এবং বলা হয় যে নির্বাচনী জোট। এখন এত বড় একটা বিষয় যে নির্বাচন কমিশন হয়ে গেল, 31টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করলো, রাষ্ট্রপতি 1 ঘন্টার মধ্যে সেটা মানে ওই কি বলে সার্চ কমিটি দেওয়ার সাথে সাথে গেজেট নোটিফিকেশন হয়ে গেল। এখন এতগুলো রাজনৈতিক দল নিয়ে জোট করলেন, তাদের সাথে মোটেও আলোচনা করবেন না একটা প্রতিক্রিয়া দেওয়ার আগে? বিএনপি একটি দল হিসেবে প্রতিক্রিয়া দিতে পারে নাই? সেটা ভিন্ন ধরনের প্রতিক্রিয়া আওয়ামী লীগ বিএনপি দিতেই পারে, কিন্তু পারে না কেন? এটা যে কোনো রাজনৈতিক দলই দিতে পারে। তাহলে যদি একটা জোট করে থাকে, সেই জোটের সাথে মোটেও আলোচনা করবেন না, এটা তো হতে পারে না। প্রতিক্রিয়াটা তো একটা ইন্ডিভিজুয়াল বিষয়। না, প্রতিক্রিয়া এখনো বিএনপির কাছে না, বিএনপির কাছে এখনো কেউ প্রতিক্রিয়া চায় নাই। আমরা চেয়েছি অনেকবার, আপনারা চেয়েছেন, আমরা যাওয়ার পরে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা জোটের সাথে কথা বলে তারপর বলবো। আমি আরো একটু বলি, জোটের সাথে কথা বলার বিষয় রয়েছে, নীতি নির্ধারণী পর্যায়ে আলাপ আলোচনার বিষয় রয়েছে। বিএনপি একটা গণতান্ত্রিক দল,
তাদের একটা প্রসিডিউর আছে। একজনে একটা বলে দিলেন, একটা মতামত দিয়ে এটা তো হয় না। যেমন আওয়ামী লীগ বলতে পারে, দেখেন ওই যে ওবায়দুল কাদের সাহেব, উনি তো আগে থেকেই বলে দিছে যা হবে ওইটাই আমরা মেনে নেব, এবং সেটা উনরা বলতে পারেন। কিন্তু আমাদের জন্য, যেহেতু আমরা বিরোধী দল করি, তো আমাদের অনেক চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতে হয়, কোন কথা বলে আবার কোথায় ওনারা আমাদেরকে আবার ওই একটা কি চার্জশিটের মধ্যে ঢুকিয়ে দেয়, কি করে, এগুলা খুব চিন্তা ভাবনা করে আমাদেরকে আগাতে হয়। কাজে আরে আইনজীবীর বিরুদ্ধে 5-7টা মামলা আছে, সব আইনজীবীর বিরুদ্ধে 5-7টা মামলা, অনেকের বিরুদ্ধে আর চেয়ে বেশি মামলা আছে। অ্যাডভোকেট জয়নুল আবেদিনের বিরুদ্ধে হয়তো উনি খুবই বিরুদ্ধে তো নাই আছে। আপনার বিরুদ্ধে কিসের মামলা? ওই বোমা মারছি। ও বোমা মারার মামলা। হ্যাঁ, হুকুমদাতা। when I was before the appellate division, ওই সময়টায় নাকি আমি ওই বোমাটা মেরেছি। ফোনে তো অর্ডার দিতে পারে। ডিজিটাল যুগ তো, একজনে তো বলেই ফেলছে এটা তো ডিজিটাল যুগ। উনি হয়তো অ্যাপেলেট ডিভিশন মামলা করার সময় একটা টিপ দিছে, এই টিপ দিছে আর বোমাটা ওখানে ফেটে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু টিপটা দিলে কোনো এসএমএস বা ওরকম কোনো কিছু তো সেন্ড করতে পারেন আপনি চাইলেও। তবে যাই হোক, মানে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের বিরুদ্ধে তো মামলা আছে শুনে আমার একটু শঙ্কার মধ্যে পড়ছি আমি। যাই হোক, জনাব শাহজাহান খান, আমরা একটা বিরতি নিব। বিরতির পর যখন ফিরে আসবো তখন আপনি নিশ্চয়ই জানেন যে আজকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সিইসি দেখা করেছেন। তিনি দেখা করার পর যে কথাটি বলেছেন, আমি তাকে উদ্ধৃত করছি, প্রতিকূলতার মধ্যে সর্বাত্মক চেষ্টা করেছি। আমি আপনাকে একটু অনুরোধ করবো যে প্রতিটি শব্দ আপনি এখানে যদি একটু খেয়াল করেন, যে তার প্রতিকূলতা ছিল, তিনি প্রতিকূলতার মধ্যে ছিলেন, তিনি সর্বাত্মক এবং তিনি চেষ্টা করেছেন, তিনি কিছু পেরেছেন বলে তিনি দাবিও করেন নাই। এরকম একজন নির্বাচন কমিশনারকে এত প্রতিকূলতার মধ্যে ফেলার জন্য নিজেদের দায়ী মনে করেন কিনা শাহজাহান খানের কাছে এই প্রশ্ন নিয়ে ফিরছি আমরা একটা বিরতি নিয়ে। ফিরে এলাম আজকে বাংলাদেশের জনাব শাহজাহান খান। আপনি যে কথাটা বলেছেন তার আগে একটু জনগণের কিছু তো কথা বলতেই হয়। উনি একটা প্রশ্ন করেছেন যে রাষ্ট্রপতি এত দ্রুত দিলেন কিভাবে, কেন দিলেন? এইটা তো অতি কথা, মানে একটা, মানে আমি বলবো যে ওনার এই সন্দেহ প্রমাণ মনটা এখন যায় নাই। কারণ 3 ঘন্টার মধ্যে দেওয়া যাবে না কেন? ওনাকে যখন এটা দিল মানুষের পিপল, তারপরে তো উনি এটা দেখবেন, 3 ঘন্টা তো লাগার কথা না, তাও তো সময় নিয়েছে না। কিন্তু অত তাড়াহুড়া তো ছিল না, কোনো দরকার তাড়াহুড়া তো ছিল না। তাড়াহুড়া করার কারণটা হলো এই যে 10টার নাম সার্চ কমিটি যে পাঠালো, এইটা নিয়েও বহুত তদবির হতে পারে, সুতরাং আগে ভাগ করে দেওয়া ভালো। এইটার একটা বিরাট যুক্তি আছে, অবশ্যই আমি মনে করি যুক্তি আছে। আর বিএনপি প্রতিক্রিয়া জানায়নি, এটা সত্য না। আপনি আজকের পত্রিকাও দেখবেন, বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপি দলগতভাবে না হলেও বিএনপি নেতারা পত্রিকা দিয়েছেন, যেমন সংশয় প্রকাশ করেছেন। আপনারা দেখেন, সংশয় প্রকাশ করেছেন। আমাদের মানুষের জন্ডিস হলে মানুষ নাকি চোখে সব হলুদ দেখে, রাইট? সায়েন্টিফিক ঠিক না, মানে চোখটা কথা আছে, হলুদ দেখে। জি, এখন ওনাদের অবস্থা হচ্ছে এমন যে সবকিছুর মধ্যে ওনাদের বিরোধিতাটা করতে হবে। যেমন দেখেন, সার্চ কমিটি গঠন হওয়ার পরে কি বললেন রিজভী সাহেব বললেন যে আমরা হতাশ নই, তবে ক্ষুব্ধ। তারপরে ফখরুল সাহেব বললেন, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, আমরা শুধু হতাশ হইনি, আমরা ক্ষুব্ধ হয়েছি। সার্চ কমিটি হওয়ার পরে আপনি সার্চ কমিটি হওয়ার পরে রিজভী সাহেব এই কথাটা বলছেন, আর ফখরুল সাহেব বলছেন 25 তারিখে। যে রাখেন, আমি বলি শেষ করি, যদি ভুল করি তাহলে আপনি সংশোধন করে দিন। আর ফখরুল সাহেব বললেন যে এই সার্চ কমিটি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমার প্রশ্ন হলো, জনগণের প্রত্যাশা পূরণ করেছে, বিএনপির প্রত্যাশাটা পূরণ হয়নি। এবং যদি বিএনপির প্রত্যাশাই পূরণ হবে, তাহলে তো ওই বিএনপি যা বলবে তাই আমাদের করা উচিত। জনগণ যা চায় তাই করতে হয়। দেখেন, আপনি আরেকটা কথা বলেছেন যে প্রতিকূলতার মধ্যেও আপনার এই আগের সর্বাত্মক চেষ্টা করেছেন উনি। প্রতিকূলতার মধ্যে উনি তো ঠিকই বলেছেন, যদিও আমি সবটা পড়িনি, আরো হয়তো কিছু থাকতে পারে, আমি জানি না। যে কতটুকু আপনি তুলেছেন আমি বলি উনি ঠিক বলেছেন। কি প্রতিকূলতা ছিল? উনি নিয়োগ পেয়েছেন কবে? 12 সালে, 2011 সালে, 11 সালে নির্বাচন, 12 সালে প্রথমের দিকে। জি, 2011, তারপরে 13, 14, 15,
এই 3টা বছর একটানা বিএনপি কি করেনি? দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হত্যা করেছে, ভোটারদের পায়ে রক কেটে দিয়েছে, 583টা শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে ফেলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এবং সেখানে ভোটারদেরকে যেতে দেয়নি। এই যে প্রতিকূলতা, এটা প্রতিকূলতা নয়। পেট্রোল বোমা দিয়ে যখন মানুষ গণহত্যা করেছে, সেই মুহূর্তে এই নির্বাচন পরিচালনা করা তো নিশ্চয়ই একটা প্রতিকূলতা, এটাকে তো অস্বীকার করা যাবে না। কিন্তু যদি তিনি প্রতিকূলতার মধ্যে সর্বাত্মক চেষ্টা করেছে, আমি যদি সেগুলোকে চেষ্টা প্রতিকূলতা করেছেন। বলেই থাকি, তাহলে তো আমি এটা স্বীকার করে নিলাম যে আমার আসলে নির্বাচনটা হয় নাই। কে কিন্তু তিনি তো না, যদি প্রতিকূলতা না, উনি তো সফল নির্বাচন করেছেন। না, ওই কথা উনি সেটা অবশ্যই প্রতিকূলতার মধ্যে সর্বাত্মক চেষ্টা করেছে, প্রতিকূলতা অবশ্যই তিনি চেষ্টা করেছেন আপনার এবং কাছে কি মনে সফল হয় হয়েছেন। চেষ্টা সফল হয়েছে? সফলই যদি না হবে, জি, তাহলে এই সংসদ কিভাবে চলছে? এই সংসদ এই নির্বাচন কমিশনের তো করেছে, আর এই সংসদ কথা বলেছেন। সংসদ মোটামুটি আপনাদের জোরে আমাদের জোরে না চলছে। না না না, আমি একটা কথা আমরা বলি। মিডিয়া আপনাদের সাপোর্টে না, আছি। না, আমি একটা কথা বলি। আপনারাও আমি আপনাকে একটা কথা বলি। জি জনতার মঞ্চের কথা বললেন না, জি, তখন তো সরকার বিএনপি, রাইট, সরকারি কর্মচারী কারণ রাস্তায় নেমে এসেছিল। শেখ হাসিনা যখন আহ্বান করলেন, আর ওনারা যখন পেট্রোল বোমা দিয়ে মানুষ গণহত্যা শুরু করলেন, তখন শেখ হাসিনা আহ্বান করেছিলেন যে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। মানুষ কিন্তু তখন খালেদা জিয়া আহ্বান করেছিলেন যে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং রাস্তায় নামার জন্য। খালেদা জিয়ার পক্ষে রাস্তায় মানুষ নামে নাই, নেমেছিল শেখ হাসিনার যে আহ্বান করেছিলেন এই গণহত্যার বিরুদ্ধে, জ্বালাও পোড়ার বিরুদ্ধে, ধ্বংসের বিরুদ্ধে, তাণ্ডবের বিরুদ্ধে। এই কাজগুলো তখন জনগণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেমেছিল। জঙ্গিদের বিরুদ্ধে যখন আহ্বান জানালেন আবার শেখ হাসিনা, আলেম ওলামারা পর্যন্ত জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামলো। এই যে জনতা, আপনি জনতাকে ঐক্যবদ্ধ কিভাবে করবেন? এইটা কি জ্বালাও পোড়াও করে, তাদের উপর অত্যাচার করে, তাদেরকে কবরে পাঠিয়ে দিয়ে এইটা দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করা যায় না। বরং বিএনপি সম্পর্কে আজকে জনগণ ভীত সন্ত্রস্ত, কিন্তু আপনারা যে কারণে বিএনপি আমাদের সারা দেবে না। কিন্তু না, আমি একটু ম্যাজিকটা জানতে চাই। শেষ কথাটা বলি, আমি একটু ম্যাজিকটা জানতে চাই। আপনারা এই কথার কিন্তু একটু ম্যাজিকটা জানতে চাই। আপনারা যখন জ্বালাও পোড়াও করেন তখন জনগণ কথা বললাম না। জি, আমি সেই যদি বলি বিএনপি আমরা যাই করি ওনারা সেটার মধ্যে ভালো দেখেন না, সেই জন্য আমি বলি ওনাদের রাজনীতি এখন জন্ডিস আক্রান্ত হয়ে গেছে। সবকিছু জনগণকে আমি সাবধান থাকতে বলবো, কারণ জন্ডিস কিন্তু সংক্রামক ব্যাধি। যেমন আমি সংক্রামিত। বিএনপি সম্পর্কে, জামাত সম্পর্কে জনগণ যেন সাবধান থাকে। কিন্তু আপনি জন্ডিসের রোগী বলছেন, আমিও কিন্তু কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনের মধ্যে একটু সংশয় লাগছে আমার কাছে যে এটা আসলে ঠিক হলো কিনা। আর আপনি প্রধান নির্বাচন কমিশনের কথা বলছিলেন যে যিনি বলছেন যে নানা প্রতিকূলতার মধ্যে থেকে কাজ করা সর্বাত্মক প্রচেষ্টা করেছে, তিনি আবার রাষ্ট্রপতিকে এই কথা বলেছেন যে তাদের সময় অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। এই দাবিটিও ঠিক কিনা? অবশ্যই। ওকে, আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনারা যখন জনগণকে আহ্বান করেন এবং জ্বালাও পোড়াও করেন, জনগণ তখন আপনাদেরকে সমর্থন করে। আমরা কোনো জ্বালাও পোড়ার ইতিহাস নাই, কিন্তু বিএনপি কে সমর্থন করে না কেন? কোনো ইতিহাস নাই। অবরোধ করেন, কোনো আন্দোলন করেন। আওয়ামী লীগ কোন আন্দোলনে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করে, সম্পদ পুড়িয়েছে, অথবা এই যে 60,000 গাছ কেটেছে, কোরআন শরীফ, হাদিস শরীফ পুড়িয়েছে, জাতীয় পতাকা পুড়িয়েছে, শহীদ মিনার ভেঙেছে, এর কোনো ইতিহাস, কোরআন শরীফ, হাদিস শরীফ পুড়িয়েছে, এর কোনো ইতিহাস আওয়ামী লীগের নাই। কিন্তু বিএনপির ক্ষেত্রে কি ওই ইতিহাসগুলি বিএনপির জন্য দায়ী করা যায়? কিন্তু আপনি হেফাজতের দায় যদি বিএনপি কে দেন, তাহলে কেন হেফাজতের পাদদেশে শফি, মাওলানা শফি সাহেবের জি পাদদেশে কারা বসা ছিল? কাজী জাফর বসা ছিল, কিন্তু খন্দকার বসারা বসা ছিল, তারা কারা? রাইট। কিন্তু সুতরাং আপনারা এই দায়িত্ব নেবেন না? আমাদের কি এই কোরআন শরীফ পুড়িয়েছে, হাদিস শরীফ পুড়িয়েছে, মাওলানা শফির পাশে কেন পাদদেশে? তাও কি উনি চেয়ারে বসে আছেন? তার পদতলে বসে আছেন বিএনপির নেতারা, বড় বড় নেতারা। একটা লজ্জা থাকা উচিত। আপনারা হেফাজতের কোথায় বসেছেন? হেফাজত 29টা বিষয় ঠিক করে দিতে বলেছে, আপনারা মাথা নিচু করে ঠিক করে দিচ্ছেন। হেফাজত পাঠ্যপুস্তকে 29টা বিষয় পরিবর্তন করতে কাগজ দিয়েছে আপনাদেরকে, আপনারা ঠিক করে দিয়েছেন। এখন সেটা শিক্ষা মন্ত্রণালয়। যদি আমাদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তাদের কোনো প্রস্তাব ভালো থাকে তাহলে সেটা গ্রহণ করবো। আপনাকে আমি উদাহরণ দেই। লেনিন যখন ক্ষমতা দখল করলো, ক্ষমতা আসলো, সে তখন সোশ্যাল ডেমোক্র্যাটদের কৃষি নীতিকে গ্রহণ করেছিল। লেনিনকে তখন জিজ্ঞেস করা হয়েছিল তার সব পলিট ব্যুরো ইয়েরা যে আপনি এটা কেন গ্রহণ করবেন? উনি বলেছিলেন যে এইটা দেশের জন্য, জনগণের জন্য ভালো, সুতরাং এটা গ্রহণ করা যায়। যদি হেফাজত কেন, আজকে কমিউনিস্ট বলেন, হেফাজত বলেন, যারা ভালো একটি প্রস্তাব, বিএনপি যদি ভালো প্রস্তাব দেয় আমরা গ্রহণ করি। আপনারা তো একটা অদ্ভুত মানে একটা কি বলবো, একটি শোধনাগার। আপনারা যেটা নেন সেটি ভালো হয়ে যায়, আপনারা এটা একরকম
একরকম মনে করেন শেখ হাসিনা পরশ পাথর, এরকম অদ্ভুত। শেখ হাসিনা পরশ পাথর, তার কাছে আসলে সবকিছু সরা হয়ে এইটা যায়। আমার এই নিয়ে আমার আসলে কোনো দ্বিমত করার কোনো সুযোগই নাই। আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে আসতে চাই। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনারা নির্বাচন ব্যবস্থাকে নিয়ে যতগুলি প্রশ্ন তুলেছেন, তার যে নির্বাচন ভালো হয়নি, নির্বাচন খারাপ হয়েছে, ওইরকম যতগুলি কথা আপনারা বলছেন, যেমন নির্বাচনের রেফারি নিয়ে আপনারা কথা বলছেন যে রেফারি কেন অন্যদিকে যাচ্ছে, ওই সবগুলির ক্ষেত্রে, কিন্তু বিএনপির যে দায় একটি ভালো নির্বাচন করার, সেই ক্ষেত্রে আপনারা সিরিয়াস কিনা? জনাব শাহজাহান খান জ্বালাও পড়ার কথা এনেছেন, আরো অনেকগুলি বিষয় এনেছেন। শাহজাহান ভাই তো অভিজ্ঞতা ভালো আওয়ামী লীগ সম্বন্ধে, সেই জন্য এই আওয়ামী লীগ ছেড়ে একবার চলেও গিয়েছিলেন। যাই হোক, আবার তিনি ঘরের ছেলে এখন ঘরে তিনি ফিরে বললেন যে আমি শেখ আওয়ামী লীগে হাসিনা যোগ পরশ দিয়ে পাথর, প্রত্যাবর্তন এই করেছি। পরশ পাথর আওয়ামী লীগে এই ফিরে এসেছি। পরশ পাথরের ঘষার থেকে উনি অনেকদিন বঞ্চিত ছিলেন আর কি। এখন সেই পরশ পাথর উনি আমাকে ওই পরশ পাথর আকর্ষণ করে নিয়ে এসেছে। থেকে পরশ পাথর শুদ্ধ চলে করে গেছিলেন উনি অনেক দূর। মার্কস বাদলেন বা যাই হোক কি কথা বললেন টললেন, আমি আর ওই ব্যাপারে কিছু বলতে চাই না। তার কারণ হলো এই মূল কথাটা হলো যে শেখ হাসিনার কথা আহ্বানে সাড়া দিয়েছে, বেগম জিয়ার আহ্বানে সাড়া দেয় নাই। আমি যদি বলি যে বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে 154টি আসনে কোন লোক প্রতিদ্বন্দ্বিতাই করে নাই এবং রাজনৈতিক দলগুলো অংশগ্রহণই করে কারণ নাই। ভয় পেয়েছে, বিএনপি তো ভয় হ্যাঁ, দেখিয়েছে, বিএনপি তো ওই প্রতিহত সময় করার খুব ঘোষণা ভয় দিয়েছে। দেখাইছে, আর আওয়ামী বিএনপি লীগ- না, আওয়ামী আপনার লীগ নিশ্চয়ই ভয় মনে থাকবে পায় যে না। নির্বাচন কেন্দ্রে আগুন ধরিয়ে দিয়েছিল তো। আরে এরপর এরকম ঘটনা আওয়ামী লীগ আমরা যে রাস্তায় কতবার বেরোতে ভয় বলেছে, পেয়েছি, অ্যাডভোকেট জয়নুল আবেদিন। লগি বৈঠার বাড়ি কত মানুষ খেয়েছে, আপনার ওই যে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমরা রাস্তায় বেরোতে ভয় পেয়েছি। লগি বৈঠার কথা যদি বলা হয়, হ্যাঁ, আন্দোলনের সময় তো আপনার লগি একটা বৈঠার কথা যখন যদি বলা হয়, সেটি একটি নির্দিষ্ট যুদ্ধ হয়, এলাকায় বলা তখন হয়েছিল, অনেক কিছু এটি হয়। সারা যাই হোক, বাংলাদেশে আমি ওই ছিল। ব্যাপারে খুব একটা জি। কথা বলতে চাই না। এখানে নির্বাচন খুব ভালো করেছেন ওনার, সেই বিষয়টি হচ্ছে কথা। সুরঞ্জিত বাবু এখন আজকে মরে গেছে, হয়তো স্বর্গে চলে গেছেন। তিনি কিন্তু বলেছিলেন যে এই নির্বাচন কমিশন একটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। এটা আওয়ামী লীগ কিন্তু থেকে সমালোচনা আওয়ামী করা লীগের হয়েছে। বহু নেতারা বলেছেন, এমনকি মাহবুব আলম হানিফও মহাসচিব বলেছেন। ছিলেন মাহবুব হানিফও বলেছেন। আর এটা বলার কারণও আছে, 1 মাস বিদেশে থেকে দেশে নির্বাচন হচ্ছে, এসে বলে যে খুব ভালো নির্বাচন হয়েছে। তাইলে এখন ওইরকম যদি ভালো নির্বাচন শাহজাহান ভাইও বলে, তাহলে আমার আর এখানে সেখানে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অন্য কিছু নাই। আমি আপনার অনুমতি নিয়ে শুধু জনাব শাহজাহান খানকে একটি কথা মনে করে দিতে চাই। আওয়ামী লীগের সেই সময় সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আশরাফ এই নির্বাচন কমিশন এবং এই নির্বাচন প্রক্রিয়ার উপর বিরক্ত হয়ে বাজেট করে বলেছিলেন যে এই নির্বাচন আমি না জিতলে আমার কি ক্ষতি হতো, এবং তিনি খুবই উষ্মা প্রকাশ করেছেন। উষ্মা প্রকাশ করেছেন। কিন্তু অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমি একটি আপনাকে স্মরণ করে দিতে চাই একটি কোট, যে বিএনপির পুরনো একটি অভ্যাস আছে, অভ্যাসটা হলো আমি সালিশ মানি তালগাছটা আমার। এখন তাদের একজন আমাদের একজন বিএনপির প্রস্তাব নিয়ে পুরো লিস্টটা ধরিয়ে দিল, তারা বলতো মানি না, মানবো না। পুরনো অভ্যাস, পুরনো রেকর্ড, বারে বারে ভাঙা রেকর্ড বারবার বাজায়। দেখেন, বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল। জি, বিএনপি এইরকম কেউ বলতে পারবে না যে বিএনপি একটা ভালো কাজের মানে সমালোচনা করেছে। বিএনপি এত কিছু, আমি বলতে পারি আপনারা কাজী রকিবউদ্দিনের সব কাজ সমালোচনা করেছেন, কিন্তু কাজী রকিবউদ্দিনের সময় আপনারা 6টা বড় বড় শহরে নির্বাচনে জিতেছেন। তারপরে আওয়ামী লীগ অনেক আমি আসতেছি কাজী রকিবউদ্দিনের ভেরি ইনিশিয়াল স্টেজটা, সেই সময়কার এই যে পরবর্তী যে স্ট্রাকচার, আমি যেটা আগেই বলেছি যে একটি নির্বাচন কমিশনের অনেকগুলো দায়িত্ব থাকে। তখন মাত্র তারা আসছে, তখন তারা বুঝে ওঠে নাই এবং তাদের যে সরকারি দলকে কিভাবে জিতাইতে হয়, এইটা পরবর্তীতে আস্তে আস্তে ট্রেনিং পেয়েছে স্টেট হোল্ডারদের কাছ থেকে। যাই হোক, ওই বিষয়টা আপনি এখন যদি আনেন, এই শীতকালের ওয়াজ যদি গরমকালের ওয়াজ শীতকালে করেন, তাহলে সেটা হবে না। পরবর্তীতে নির্বাচন, কোন নির্বাচনটা এই নির্বাচন কমিশনের আন্ডারে আপনার সুষ্ঠু হয়েছে এবং জনগণ তাদের ভোট, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এইটা পেরেছে। এমনকি আপনি দেখেন যে এই যে মার্কা নিয়ে যে ইউনিয়ন পরিষদ, তারপরে এই যে পৌরসভার নির্বাচনগুলো হলো, সেখানে কি ঘটেছে, সব ভোট আছে। এটাই নির্বাচন কমিশনের সামনে দিয়েও দেখা গেছে যে আপনার সব ভোট আছে, কিন্তু মেয়র সাহেবের ভোটটা নাই। বলছে যে হুজুর আপনি তো ভোট দিতে আসেন,
ওই একটা ভোট বাদে আপনি আরগুলা দিয়ে দেন, কাউন্সিলরদের ভোটগুলি দিয়ে দেন। এগুলা নির্বাচন কমিশনকে বহুবার জানানো সত্ত্বেও বলছে যে আমাদের কাছে লিখিত অভিযোগ আসুক, তারপরে আমরা বিচার বিশ্লেষণ করে দেব। এবং তারা নির্বাচন পরে দিয়ে সুষ্ঠুই দেখেছে। হ্যাঁ। তারা আর অ্যাডভোকেট জালাল আবেদিন এবং জনাব শাহজাহান খান, আমরা এই মুহূর্তে 20 দলীয় যে বৈঠক, 20 দলীয় যে বৈঠক হয়েছে, সেই 20 দলীয় সেই বৈঠকে শেষ হয়েছে এবং তারপরে সেটা সাংবাদিকদের সামনে এটা ব্রিফিং করা হবে। আমরা এটা বিরতি নিচ্ছি, আমরা যদি ওনাদের পাই আমরা ওনাদের কথাও শুনবো। এবং জনাব শাহজাহান খান, আপনি নিশ্চয়ই মনে রেখেছেন যে নির্বাচনকালীন বিভিন্ন যে দুরবস্থা, অব্যবস্থার কথা তুলে ধরেছেন। আমরা নির্বাচনকালীন সময় ভোট কেন্দ্রে গিয়ে কোনো লোক পাই নাই, পরে আবার নির্বাচন কমিশনের কাছ থেকে শুনেছি পার্সেন্টেজ, কিন্তু সেগুলি ব্যাপারে নিশ্চয়ই আপনারা বলবেন। আমাদের মনে অনেক প্রশ্ন গত নির্বাচন কমিশন নিয়ে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। জনাব শাহজাহান খান, আপনারা যখন মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন আওয়ামী লীগ প্রতিনিধি দল, তখন কিন্তু খুব জোর দিয়ে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, যে আইনটির কথা সংবিধানে আছে, সেই আইনটি করার কথা জোর দিয়ে বলেছিলেন। আপনারা দাবি জানিয়েছিলেন যে আইনটি করতে হবে। পরে আবার আপনারা একটু পিছিয়ে আসলেন আইনটি করার ক্ষেত্রে, এবং এখন আবার আপনাদের আইন করার ক্ষেত্রে কোনো আগ্রহ নেই। এটি কেন? আসলে আইনটি করতে চান না কেন? আগ্রহ নেই এই কথা ঠিক না, একটা আইন করতে যে সময়টা লাগে সেটা নিশ্চয়ই আপনি জানেন যে একটা আইন করতে কত সময় লাগে। এই নিশ্চয়ই আমি আশা করি যে এটাও মানে প্রধানমন্ত্রী এই দিকটাও একেবারে উপেক্ষা করবেন না, একটা ইয়ের মধ্যে থাকতে হবে। তবে এই যে সার্চ কমিটি, এই সার্চ কমিটি যারা মানে যাদের দেওয়া হয়েছিল তাদের নিয়ে বিএনপি যখন প্রশ্ন তোলে তখন আরেকটা কথা বলছিল, আপনার মনে আছে, যে আমরা মানব না যদি তাদের মত করে না হয়। তো এই যে কথাগুলো, এই কথাগুলো দিয়ে তো একটা বোঝা যায় যে তাদের মানসিকতাটা কি। আর জয়নাল ভাই যেটা বললেন, 2014 সালের নির্বাচনে মানুষ ভয়তে ঘর থেকে, আপনি যেটা বললেন, মানুষ ভয়তে ঘর থেকে বেরোতে চাচ্ছিল না, তারপরে মানুষ কিন্তু ভোট দিয়েছে। হ্যাঁ, উত্তরবঙ্গের এদিকে সমস্যা দেখা দিচ্ছিল, কিন্তু পার্সেন্টেজটা কি বিশ্বাসযোগ্য? আপনি আমাকে বলতেন যে 5% ভোট পড়েছে, আমি মেনে নিতাম, কিন্তু আপনি আমাকে যখন বলেন 60% ভোট পড়েছে, বহু ভোটার উপস্থিত হয়েছে দক্ষিণাঞ্চলে। কারণ এই দক্ষিণাঞ্চলে আবার বিএনপি জামাতের অত প্রাধান্য কম। 154 জন আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জয়নাল ভাই নিশ্চয়ই ভুলে যাননি 1996 সালের যে নির্বাচন ওনারা করেছিলেন, আমরা অংশগ্রহণ করলাম না, সেই ইয়েতে 47 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়নি। সেখানেও 47 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ইয়েটা মানে দৃষ্টান্ত স্থাপন তো ওনারা করেছেন, আমরা করিনি। আর তত্ত্বাবধায়ক সরকারের জন্য মোনাজাত ধরবে না কেন মানুষ ধরেছিল? এই জন্য যে ওনাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, যে কারণে তখন মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়েছিল তাদের বিরুদ্ধে। আর উনি বললেন যে উদার গণতান্ত্রিক দল হলো বিএনপি। আমি যদি জিজ্ঞেস করি উদারতা বলতে কি বোঝেন? রাইট। উদারতা কি গণহত্যা? উদারতা কি এই যদি বিএনপি এইগুলো করে থাকে, জামাত আর বিএনপি, তাহলে কি আপনি বলবেন যে এই জামাত 71 সালে 30 লক্ষ মানুষ হত্যা এবং 3 লক্ষ মামুনের সমনহানির সঙ্গে সম্পৃক্ত, এদেরকে বাঁচাবার জন্য যে আন্দোলন, মানুষ হত্যা, গণহত্যা করলো, সেগুলো কেন ওনারা করলেন? জনাব শাহজাহান খান, আপনি যদি ওই জায়গার মধ্যে থেকে একটু আবার আমাদেরকে একটু আলো দেখান, যে আপনারা যেটি বলছিলেন যে 96 সালে যে পরিস্থিতি ছিল, যে নির্বাচনকে যেভাবে ম্যানিপুলেট করা যেত নানা ভাবে, সেটি কি এখন করা সম্ভব না? আপনি ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলি যদি কথা বলেন, অ্যাডভোকেট জালাল আবেদিন যে কথা বলেছেন সে কথা কি অসত্য? আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মেয়রের ভোটটি দিতে পারেনি সাধারণ ভোটাররা। আচ্ছা, আমরা দেখেছি যে চেয়ারম্যানের ভোটটি সাধারণ ভোটাররা দিতে পারেনি। আমি আপনাকে বলি, আগের চেয়ে মিডিয়া অনেক শক্তিশালী। মিডিয়ার কথা আপনাদের কিচ্ছু যায় আসে না, আমরা দেখেছি খালি ভোট আছে। আমি বলি আপনাকে, মিডিয়া আগের চেয়ে অনেক শক্তিশালী। রাইট। আমরা তো এই নির্বাচন দেখছি, ভোট কেন্দ্র দখল করে একেবারে বাক্স বাড়িতে নিয়ে ভর্তি করছে। সেই ইলেকশন আমরা দেখছি বজি, লাঠালাঠি, ফাটাফাটি, বিরোধীদের মানে কারচুপি, যা কিছু মানে বলা চলে মহা কারচুপি পর্যন্ত হয়েছে। সেই সমস্ত ইতিহাসে কিন্তু আমরা দেখেছি রাজনীতিতে। এবং 8টা হুন্ডা 16টা গুন্ডা হলে একটা কথা ছিল এক সময় যে নির্বাচনে জয়লাভ করা যায়। সেই রাজনীতি, সেই নির্বাচন থেকে এখন যে পর্যায়ে চলে আসছে, এটা তো একটা নিশ্চয়ই স্বীকার করতে হবে যে এটা একটা উন্নতি হয়েছে। এবং আগের দিনে খুবই গণমানুষের নেতা জনাব শাহজাহান খান, আপনি খুবই গণমানুষের নেতা, কিন্তু আপনার যে কনস্টিটিউয়েন্সির লোকেরা কি আপনার কাছে সারা দেশের এই অভিযোগ করে নাই যে পুলিশের উপস্থিতিতে বাক্স ভরা হয়েছে, পুলিশ সাহায্য করেছে যে বাক্স নিয়ে যেতে? আমরা টেলিভিশনে এটি দেখিয়েছি, 4টা পর্যন্ত ভোট হওয়ার কথা, 3টা বাজে ভোট কেন্দ্র থেকে বাক্সটা শুনিয়ে চলে গেছে। না, ঠিক আছে, আপনি যদি এই অভিযোগ করে থাকেন, জি,
তাহলে কিন্তু আমি সেই অভিযোগ বলবো তো তার address করা হয় নাই। পার্সেন্টেজ কত। অনেক কম, কিন্তু সেগুলো তো অ্যাড্রেস তাহলে করে না প্রশ্ন নির্বাচন হলো এই কমিশন। জায়গাটায় নির্বাচন আগে কমিশন। যেখানে 80-90% এটা হতো, সেখানে যদি আজকে 10% দাঁড়ায়, তা আপনি কি এই কথা স্বীকার করবেন না যে হ্যাঁ আগের চেয়ে উন্নতি হয়েছে অনেক পরিস্থিতি? আগের চেয়ে তবে অনেক এইটাও হবে উন্নত না, হয়েছে এইটাও পরিস্থিতি। হতে দেওয়া যাবে না। আগের চেয়ে অনেক পরিস্থিতি উন্নত এই- হয়েছে। এইটাকে হতে দেওয়া যাবে না। এটাকে বন্ধ করার কিন্তু এটা জন্য কি enough? আজকে শুধু সরকার নয়, বিরোধী দলকেও এগিয়ে আসতে হবে। বিএনপি যারা নির্বাচন করেননি ওনাদেরও এগিয়ে আসতে হবে। একটি গণতান্ত্রিক, যেহেতু অনেক ভুল করে, মানুষ ভুল করে, আপনার নিশ্চয়ই মনে আছে ইন্দিরা গান্ধী একবার নির্বাচনে হেরে গিয়া কি জন্য হারছিল? ওই যে পরিবার পরিকল্পনা নিয়ে কি এক ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছিল, সেইটা নিয়ে মানুষের কাছে পরে কিন্তু মাফি মাঙ্গে করতে করতে কিন্তু উনি আবার নির্বাচনে আসছিলেন, মানে নির্বাচনে জয়লাভ করছিলেন। রাইট। বিএনপি এই যে মানুষ হত্যা করলো, তার জন্য তো ক্ষমা চাইতে হবে। এই গণহত্যার জন্য ক্ষমা চাইবেন না, এই যে তাণ্ডব ইত্যাদির জন্য ক্ষমা চাইবেন না। ক্ষমা চাইলে কিন্তু মানুষ ক্ষমাও করে। কিন্তু আপনারা এই সুতরাং আমি তাদেরকে আপনারা এই সদুপদেশটা বিএনপি কে দিচ্ছেন কেন? আপনি চান বিএনপি ক্ষমতা আসুক? কোথায়, আমি তো সেই বিএনপি তাহলে এই সদুপদেশ কেন দিচ্ছেন? যেটা যেটা ক্ষমা চাইলে তারা চলে না আসবে। না না, আমি বলছি রাজনীতিতে তাদের আসতে হলে ক্ষমা চাইয়ে তাদেরকে আসতে হবে। এছাড়া তারা নির্বাচনে জয়লাভ করা, তারা কি তাদের ভালোটা বোঝে না? শোনেন আমি একটা কথা বলি, জি। আপনি এই যে নির্বাচনের আগে সুযোগ দেওয়া হয় নাই ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন। বেগম খালেদা জিয়ার নাম ছিল মাঠে, কিন্তু মানুষ প্রতিরোধ করছে। যেই লোকগুলার আত্মীয় স্বজন মারা গেল, মানুষ যাদের আত্মীয় স্বজন মারা গেল, তারা কি ঘরে বসে থাকবে নাকি? 92 জন ড্রাইভার, হেল্পার, 17 জন পুলিশ, 3 জন বিজিবি জওয়ান, 2 জন মুক্তিযোদ্ধা, 2 জন ব্যাংক কর্মচারী, অসংখ্য নারী শিশু যাদেরকে পেট্রোল বোমা দিয়ে মারলেন, গণহত্যা করলেন, তারা কি চুপচাপ বসে থাকবে? আমরা একটু বিরতি নেই, বিরতির পর যখন ফিরবো তখন নিশ্চয়ই 20 দলীয় জোটের পক্ষ থেকে কি বলা হচ্ছে সেটি আমরা নিশ্চয়ই শুনে নেব, এবং অ্যাডভোকেট জয়নাল আবেদীনের বক্তব্য আমরা শুনতে পারবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার তিনি বলেছেন যে এই পর্যন্ত সিইসি সহ অন্য কমিশনারদের যে বৃত্তান্ত জেনেছি তাতে মনে হয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষের একটা বলয় থেকে তাদের নেওয়া হয়েছে। আপনি যারা বিশিষ্ট জন দেখা করেছিলেন এদের সঙ্গে, জনাব গোলাম সারোয়ারের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বলেছিলেন যারা মুক্তিযুদ্ধর সাথে ছিলেন বা মুক্তিযুদ্ধের সপক্ষে ছিলেন তাদের মধ্যে থেকে যাতে সিইসি নেওয়া হয়। আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা, তো আমাদের নতুন সিইসি মুক্তিযোদ্ধা ছিলেন, সেই বিষয়টিকে আপনি প্লাস হিসাবে দেখেন কিনা? আপনি মনে করেন কিনা যে সেটি জনগণের প্রত্যাশা পূরণে একটি সাহায্য করবে? দেখুন, সিইসি কি ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন কিনা, আর মুক্তিযোদ্ধা মানে আছেন, এটা কিন্তু নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া না, এবং এইটাই হওয়া উচিত না। হওয়া উচিত হচ্ছে একটি দেশের মানুষ কিভাবে ভোট দিতে পারবে সেটা হতে হবে ক্রাইটেরিয়া। তার কারণ হলো একটি দেশের বা শুধু সরকার পরিবর্তনের বিষয় না, একটি আমাদের সংবিধান মোতাবেক একেবারে নিম্ন পর্যায় পর্যন্ত এখন যেভাবে আছে সেটা হচ্ছে যে দলীয়ভাবে নিয়ে গেছে আপনার ওই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আপনার অনুমতি নিয়ে জাস্ট 10টা সেকেন্ড একটু ধার নিচ্ছি। জনাব শাহজাহান খান, আমাদের একজন দর্শক, তিনি একটি মন্তব্য পাঠিয়েছেন যে বিএনপির আন্দোলনের জন্য 100 জন মারা গেছে, তাই বিএনপিকে মাফ চাইতে হবে, কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে 100 জনের উপরে মারা গেছে তার জন্য আওয়ামী লীগ মাফ চাইবে কিনা? আপনি নিশ্চয়ই এটি একটু বলবেন যে সংঘর্ষের কারণে অনেক লোক মারা গেছে। অ্যাডভোকেট জয়নাল, প্লিজ আপনার কন্টাক্ট করুন। তা যাই হোক, এটা শাহজাহান ভাই বলবেন। এখন বিষয়টি হচ্ছে যে আমাদের দেশের যে এই সংবিধানে অনেকগুলো স্ট্রাকচার আছে যে কোন কোন ক্ষেত্রে নির্বাচনের, তবে শেষ মুহূর্তে আইসা আবার একটা ওই জেলা পরিষদের নির্বাচনটা নিয়ে গেছে আবার বেসিক ডেমোক্রেসির কায়দায় আর কি। যাই হোক, সেটা কেন নিছে সেটা একমাত্র সরকারি দল জানবেন। আমরা না, ওই একই অবস্থা হয়তো যেটা ইউনিয়ন পরিষদ হয়েছে, উপজেলা পরিষদ হয়েছে, আর যে সে বা জাতীয় যা কিছু ওই এই পর্যন্ত যা কিছু ঘটেছে ওই রকমই হয়তো আর কি। এখন নিজেরা বল খেলায় খেলছেন, সেখানেও দেখা গেছে যে অনেক রকম অভিযোগ আছে যে নিজেদের মধ্যেই আবার বলে বল কেউ হাত দিয়ে দিয়েছে, কেউ পাও দিয়ে দিয়েছে, এটাও আমরা দেখেছি। যাই হোক, সেটা আমি বলতে সেই জন্য বলছি যে নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার জন্য যেমনিভাবে একটি ভালো নির্বাচন কমিশন দরকার আছে, সেইটা নির্বাচনকালীন সরকারের আচরণটা কি হবে সেটার উপরে কিন্তু অনেক সময় অনেক জিনিস নির্ভর করে। অর্থাৎ
স্টেট হোল্ডারের ভূমিকা কি হবে স্টেক হোল্ডার বলতে এটার উপরে অনেক কিছু, যে কারণে কিন্তু এই যে এত সার্চ কমিটি এত ঘটা করে মিটিং টিটিং করেছে, তার কারণটাই হচ্ছে যে বিগত দিনে নির্বাচন কমিশন যেমনিভাবে ব্যর্থ হয়েছে, তাদের উপরে নির্বাচন কমিশনের যে আজকের যে বক্তব্য তাতেও বলেছেন যে বিভিন্ন চাপটা অতিক্রম করে তারা, সেই চাপটা তো আর বিরোধী দল দেয়নি, চাপটা নিশ্চয়ই যারা সরকারে আছেন সেখান থেকেই হয়তো চাপ আসছে, তারপরেও তারা খুব ভালো নির্বাচন করেছে, এটা হচ্ছে তার দাবি। সেই জন্যই নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করার জন্য ওই আর একটা স্টেপ রয়ে গেছে, সেইটা হচ্ছে বড় স্টেপ। এবং সরকার দেশে গণতন্ত্র চায় কি না, না আবার সেই বাকশালী অবস্থায় চলে যেতে চায়, সেটার উপরে নির্ভর করবে আপনার আগামী দিনের ভবিষ্যৎ, গণতন্ত্রের ভবিষ্যৎ। এটাই আমি মনে করি। আমার নতুন কোনো প্রশ্ন আচ্ছা, রেখেছি, আপনার একটু আমার এটা হলো কি, উকিলটা কিন্তু তারা যুক্তি দাঁড় করাইতে পারে। এই কিছুক্ষণ আগে কিন্তু আপনি পড়লেন যে রকিব সাহেব বলেছে প্রতিকূলতার মধ্যেও, আর উনি চাপটা পাইলে কোথায়? চাপের কথা তো বলা হয় না, প্রতিকূলতা আর চাপ কি এক জিনিস নাকি? আমি প্রতিকূলতার ব্যাখ্যা দিয়েছি আর উনি চাপ নিয়ে আসলেন। সুতরাং ওনাদের এই বিএনপির কাজই হলো এইটা, মানে অপব্যাখ্যা করা, বিভ্রান্ত করা মানুষে, উনি সেটা আজকে প্রমাণ করলেন। তো এটা আপনি যে প্রশ্নটা একজন করেছেন, জাতি বিবেচনা করবে। আমি বলেছি যে গণহত্যা, আমি কিন্তু এমনি সাধারণ হত্যা বলিনি। গণহত্যা এবং সাধারণ হত্যার মধ্যে পার্থক্য হলো এই যে গণহত্যা হলো একটি আদর্শ, একটি গোষ্ঠীকে হত্যা করা বা একটি মতবাদের লোকদেরকে ধ্বংস করা, এই উদ্দেশ্য নিয়ে মানুষ হত্যা করা, সেটা গণহত্যা। যেইটা হলো এই বিএনপি এবং জামাত মিলে 2015, 2013, 14, 15 সালে করেছে, এগুলো কিন্তু গণহত্যা। আর নির্বাচনকে কেন্দ্র করে মারামারি, ফাটাফাটি, ইটে মারা গেছে, কেউ লাঠির বাড়িতে মারা গেছে, কেউ নানাভাবে আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের লোক মারা গেছে, এই হত্যা কিন্তু একজন। আর যেটা বলেছেন 100 মানুষ কিন্তু ইয়েতে মারা যায় না, নির্বাচনকালীন সংঘর্ষে মারা যায়নি। 15 সালে আমি হিসাবই দিয়েছি আচ্ছা, কয়েকশো মানুষ, আমি হিসাব দিয়েছি, 13 জন ড্রাইভার হেল্পার, 17 জন পুলিশ, 3 জন বিজিবি জন, 2 জন মুক্তিযোদ্ধা, আমি নাম বলতে পারি এদের, এবং 2 জন ব্যাংক কর্মচারী, 1 জন বিমা কর্মচারী, গার্মেন্টস শ্রমিক, রিক্সা শ্রমিক, হকার, ফল ব্যবসায়ী, অসংখ্য শিশু, নারী, অন্তত কম করে হলো 400-500 লোক এতে মারা গেছে। একটি অভিযোগ যে করা হয় প্রায় যে এই পেট্রোল বোমা দ্বারা মেরেছেন তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয় না। আপনারা শুধু অ্যাডভোকেট জয়নুল আবেদিন বা বেগম জিয়া এরকম নামে খালি হুকুমের আসামি দিচ্ছেন, কারা এগুলি করেছে? হুকুমটা কেমনে হলো? না, মির্জা ফখরুলের কথা নিশ্চয়ই আপনি ভুলে যাননি যে একটা দুইটা বাস পুড়লে হবে না। কে বলেছিলেন? মির্জা ফখরুল বলেছিলেন, এবং তার পরের লাইন বলেছিলেন যে আপনাদের সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি তো একটা দুটি বাস পুড়লে হবে না মানে কি যে 500টা বাস পুড়াতে হবে এটি বলেছেন? এখন আরেকটা জিনিস হলো যে না, আপনার এই যুক্তি কিন্তু আপনার ঠিকবে না। সরকারি দলকে কিভাবে জিতাবে ঠিকবে না, রকিব সাহেব সেটা নাকি উনি জানতেন না। এই অভিজ্ঞতা তো ওনাদের আছে কিভাবে সরকারি দল জিতায়। 1991 সালে যে নির্বাচন হয়ে গেল, একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আপনার মিরপুরে, উপনির্বাচন, মনে আছে আমার। সেই নির্বাচনের কথা মনে আছে? আমি সেখানে এখনো হারুন মোল্লা মারা যাওয়ার পরে সেই কামাল আহমেদ মজুমদার এখনো খুলে দেখেন যে তখন রোব সাহেব বিচারপতি, রোব প্রধান বিচারপতি, ইত্তেফাকের পাতায় এত বড় করে আমার ছবি আর ওই বাক্সের ছবি ছাপা হয়েছিল। একটা বস্তার মধ্যে আমি ধরেছিলাম 700 ভোট, একই জায়গায় সিল দেওয়া, একইভাবে ভাঁজ করে 700 ভোট এলো কি? রাইট, কিন্তু এটা তো বিভিন্ন বস্তার মধ্যে। কিন্তু আওয়ামী লীগের সময় এটা আরো ইন্টারেস্টিং, যেমন টাঙ্গাইলে আব্দুল লতিফ সিদ্দিকীর আসনের শূন্য হওয়ার পর কাদের সিদ্দিকী সাহেব নির্বাচনই করতে পারলেন না, সেটা ভিন্ন জিনিস। এবং খুবই টেকনিক্যাল বিষয়। ভোলার নির্বাচনটা বাদ দেন কেন? ওই যে হাফিজ সাহেবের নির্বাচন এলাকায় বাদ দেন কেন? হ্যাঁ, এগুলো বাদ দেন কেন? না না, সেগুলো বাদ দেওয়ার আমি কভার স্টোরি লিখেছিলাম, এই ভোট যাবে না ভোলা। মূল কথা থেকে আমাকে সরায়েন না, ঠিকই বলেছেন। একজন মুক্তিযোদ্ধা, আমরা চেয়েছি যে একজন মুক্তিযোদ্ধা অন্তত মুক্তিযুদ্ধের চেতনা যিনি ধারণ করেন, যিনি মুক্তিযুদ্ধ করেছেন, তার যে দরদ, ভালোবাসা, দেশপ্রেম, জনগণের সেবা করার মানসিকতা, এবং মানুষকে মানুষকে কি বলা যাবে, এটাকে সেবা এবং অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টি করার যে মানসিকতা, সেই মানসিকতা একজন মুক্তিযোদ্ধার যেভাবে আছে একজন সাধারণ মানুষ সেটা থাকে। কাদের সিদ্দিকী চিফ ইলেকশন কমিশনার বানাইলে ভালো হইতো। বিক্রম কাদের সিদ্দিকী তো ভালো মুক্তিযোদ্ধা ছিলেন, এবং আমরা জানি যে বঙ্গবন্ধুর খুব প্রিয়।
দাদা আপনার সময় নাই বলেই এই যে জয়নাল ভাই এই যে আমাকে ডিস্টার্ব করতেছে। জি, জি। আমি শুধু এটুকু বলতে চাই ওনারা একটা শাহজাহান ভাই, আপনার আমি disturb করি না। ভুগতেছে। আমি খুব ভালোবাসি ওনারা আপনাকে। একটা ইনডিসিশনে ভুগতেছে। জি। সিদ্ধান্তহীনতায় ভোগা এটাও কিন্তু একটা রাজনীতির একটা- ক্ষেত্রে মানে অনেক বিপজ্জনক হতে পারে। যাই হোক, বিপজ্জনক। জনাব সুতরাং শাহজাহান খান আমি ওনাকে এবং বলবো অ্যাডভোকেট যে- জনাব আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।